আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা এর ষষ্ঠ অধ্যায়ের 163 নম্বর পেজ থেকে। 163 নম্বর পেজে রয়েছে অলিখিত উপাখ্যান। লিখেছেন রিজিয়া রহমান। রিজিয়া রহমান 1939 সালে জন্মগ্রহণ করেন এবং 2019 সালে মৃত্যুবরণ করেন। এই যে রিজিয়া রহমানের জন্ম মৃত্যু সাল, এগুলো কিন্তু তোমাদের এক কথায় উত্তরে অথবা এমসিকিউতে আসতে পারে। তোমরা জানো যে তোমাদের এমসিকিউ থাকবে 15টি এবং 10টি থাকবে এক কথায় উত্তর। তো এইখানে কিন্তু এগুলো থাকবে। তো তিনি বাংলাদেশের একজন গল্পকার এবং ঔপন্যাসিক ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ঘর ভাঙা ঘর। এই যে ঘর ভাঙা ঘর, পরীক্ষায় আসতে পারে যে ঘর ভাঙা ঘর কার উল্লেখযোগ্য বইয়ের নাম অথবা কার বইয়ের নাম। এরম আসতে পারে আবার উত্তর পুরুষ কার লেখা, রক্তের অক্ষর কার লেখা, বং থেকে বাংলা, এটা কার লেখা, এরকম প্রশ্ন কিন্তু হতে পারে। তারপরে অলিখিত উপাখ্যান উপন্যাসের ক্ষণিক অংশ থেকে দেওয়া হলো। এই যে অলিখিত উপাখ্যান গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? লেখকের অলিখিত উপাখ্যান নামক একটা উপন্যাস আছে, সেই উপন্যাসের একটা অংশ এখানে তুলে ধরা হয়েছে। ওকে, তো আমরা এখানে তোমরা এটা পুরোটা পড়বা, আমি তোমাদের সরাসরি এর যে সারাংশ বা মূল কথা বা মূল ভাব, পুরো গল্পের যে মূল ভাব সেটা আমি এখানে তুলে ধরেছি। অলিখিত উপাখ্যান। অলিখিত উপাখ্যান গল্পটি ব্রিটিশ শাসন আমলে এদেশের মানুষের উপরে ইংরেজ বেনিয়াদের শোষণের ভিত্তি করে রচিত হয়েছে। মানে যখন ইংরেজ শাসন আমল ছিল 1948 সালের আগে, ঠিক আছে, শাসন আমল ছিল, তখন ইংরেজরা আমাদের উপরে কিভাবে অত্যাচার করত, শোষণ করত, সের উপরে ভিত্তি করে এই অলিখিত উপাখ্যান গল্পটি লেখা হয়েছে বা উপন্যাসটি লেখা হয়েছে। এখানে হেনরি মোরেলের নির্দেশনায় সুন্দরবনের গাছ কাটতে শুরু করে কিছু মানুষ। একজন লোক ছিল হেনরি মোরেলের, তার নির্দেশে সুন্দরবনের গাছ, সুন্দরবন আমরা জানি আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রয়েছে সুন্দরবন, সেই সুন্দরবনে সুন্দরী, গেওয়া, কেওড়া এরকম গাছ আছে, তাই না? তো ওই গাছ কাটতে শুরু করেছিল কিছু মানুষ। পায়ে শিকল পরিয়ে অমানবিক নির্যাতনের মাধ্যমে তাদের দিয়ে এ ধরনের কাজ করতে বাধ্য করা হতো। এভাবে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করতে থাকে তাদের উপনিবেশবাদী মানসিকতা বনের হিংস্র পশুদেরও হার মানিয়েছিল। তারা যে কাজ করেছিল তারা পশুরাও যেমন হার মেনেছিল তাদের আচার আচরণে, ঠিক আছে? তার মানে এত বর্বর ছিল তারা, কাজ করেছিল। 50 জন মজুরকে এই গাছ কাটার কাজে নিয়োজিত করা হয়। এর সবাই মোরেলদের কায়দাখানার কয়েদি ছিল। মানে তার যে কায়দাখানা রয়েছে, কায়দাখানার কয়েদি মানে তার কায়দাখানা মানে জেলখানার আসামি ছিল। হাতির পিঠে দুলতে দুলতে এই কাজ তদারকি করেছিল হেনরি মোরেল। মানে তারা হাতির পিঠে উঠে উঠে তারা এই কাজ দেখতো যে তারা সুন্দরবনের কাজ কাটতেছে কিনা। তার এই অনৈতিক কাজে সহায়তাকারী হিসেবে দেখা যায় ঠিকাদার, তারপর সে মোহন খান, দুর্গাচরণ আর মোরেলের পোষা লাঠিয়াল পাইক বরকান্দাবাজদের মতো আজ্ঞাবহ দাসবৎ লোকগুলোকে। মানে তারা এই সমস্ত কাজ দেখাশোনা করতো, অনেকটা রাজাকারের মতো। তাদের কারণেই শ্বেতাঙ্গরা সংখ্যায় অল্প হয়েও এই বিরাট দেশটিকে পদানত করে রাখতে পেরেছিল। মানে ইংরেজরা কম হলেও এই যে কিছু লোক, এই যে দেখো ঠিকাদার, তারপরে মোহন খা, এরপরে দুর্গাচরণ, এই লোকগুলোই তাদের ওই মোরেলদেরকে সাহায্য করত বলেই শ্বেতাঙ্গরা মানে ইংরেজরা সংখ্যায় কম হলেও এই বিরাট দেশটিকে তারা পদানত করতে পেরেছিল, মানে শোষণ করতে পেরেছিল। এদের কেউ কেউ শাহবেদের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠত। হেনরি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কালো চামড়ার মানুষগুলোকে কয়েদি বানিয়ে সুন্দরবনে কেটে বসতি স্থাপন এবং আবাদি জমি তৈরিতে প্রবৃত্ত হয়েছিল। মানে তারা এই সমস্ত মানে বাংলাদেশের এই যে লোকদেরকে শোষণ করে সুন্দরবনের গাছ কেটে সেখানে বসতি স্থাপন করতে চেয়েছিল। এই কাজ করতে গিয়ে বনের হিংস্র জীবজন্তুর কামড়ে একের পর এক কয়েদি
মরতে পড়ে থাকে, মারা পড়তে থাকে, মারা যেতে থাকে। যেখানে আমরা জানি সুন্দরবনে বাঘ, সিংহ এগুলো রয়েছে, তাই না? তো ও তাদের কামড়ে আবার এই সাপ আছে, তাদের কামড়ে এই সমস্ত মানুষ মরতে শুরু করেছিল। তবে অ্যাডভেঞ্চার প্রিয় হেনরির সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। মানে এই যে সেদিন হেনরির এদিকে কোনো মাথা ব্যথা ছিল না। সে মেতে উঠেছিল ম্যান ইটার বাঘ শিকারের পাশবিক মানে ক্রিয়ায়। তারা ওই যে মানে বাঘ যেগুলো ছিল মানুষদের শিকার করতো, মানুষদের খেয়ে ফেলতো, আবার বাঘ শিকার করার পাশবিক ক্রিয়ায় সে মেতেছিল। এভাবে ব্রিটিশরা অন্য দেশের হয়েও দেশের মানুষের উপর নির্মম অত্যাচার করত। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য যে কোনো ধরনের অন্যায় কাজ করতে দ্বিধা করত না। এটা হচ্ছে এই যে গল্পটা, অলিখিত উপাখ্যানের মূল কথা বা হচ্ছে সারমর্ম। এখন দেখো, আমরা এই গল্পটি তোমরা রিডিং পড়ে ফেলবা, আমি তো সারমর্ম পড়লাম আর কি। এরপরে এখানে কতগুলো শব্দের অর্থ দেওয়া আছে, এই শব্দের অর্থগুলো কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে? এগুলো সুন্দর করে পড়বা। এখন আমি চলে গেলাম 169 নম্বর পেজে। 169 নম্বর পেজে 6.2.2 গল্পের কাঠামো বুঝি। অলিখিত উপাখ্যান গল্পটির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমার উত্তর সহপাঠীর উত্তরের সাথে মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। এটা সংশোধন করতে হবে। যেমন এখানে দেওয়া রয়েছে গল্পের বিষয় কি, তাহলে গল্পের বিষয়টা কি ছিল দেখো। গল্পের বিষয় ছিল ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসকেরা এদেশ সবসময় কি করতো, এদেশে সব ক্ষেত্রে একসময় আধিপত্য বিস্তার করে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে। সেজন্য তারা এদেশের মানুষের উপরে অমানবিক অত্যাচার ও নিপীড়ন চালায়। তাদের আধিপত্য বিস্তার এবং অমানবিক নির্যাতনের চরিত্রটি অলিখিত উপাখ্যান গল্পে তুলে ধরা হয়েছে। সুন্দরবনের গহীন বনে গাছ কেটে তারা সেখানে বসতি স্থাপন করতে চেয়েছিল, আর গাছ কাটার শ্রমিক হিসেবে তারা ব্যবহার করে এ দেশেরই মানুষদেরকে, জোর করে তারা এই কাজটা করত। তারপর দেখো গল্পের কাহিনী কি নিয়ে ছিল, মানে গল্পটার কাহিনী কি ছিল। অলিখিত উপাখ্যান গল্পের কাহিনী অত্যন্ত নির্মম ও পাশবিক। সুন্দরবনের গাছপালা কেটে সেখানে বসতি স্থাপনের জন্য ব্রিটিশ মোরেল হেনরি তার সহযোগী মোহন খা এবং ঠিকাদারকে নিয়ে এদেশের মানুষদের পায়ে শিকল পরিয়ে গাছ কাটার শ্রমিক হিসেবে ব্যবহার করত। দেখছো, তাহলে এদেশের মানুষ হয়েও তারা তাদেরকে সাহায্য করত। পাশাপাশি শ্রমিকদের উপরে চলতে থাকে অত্যাচার ও নিপীড়ন। গহীন জঙ্গলে বিভিন্ন হিংস্র জীবজন্তু যেমন বাঘ, বন্য শূকর, বুনো মহিষ, তারপরে কুমির, সাপ ইত্যাদির আক্রমণে শ্রমিকদের প্রাণহানি ঘটলেও হেনরি তাদের প্রতি বিন্দুমাত্র মানে করুণা দেখায়নি। এমন অমানবিক কাহিনী নিয়েই গল্পটি রচিত হয়েছিল। গল্পে কি কি ঘটনা ঘটেছে? গল্পে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে কয়েকটা ঘটনা নিম্নরূপ। যেমন প্রথম ঘটনাটি হলো, গাছ কাটতে কাটতে ক্লান্ত হয়ে তৃষ্ণার্ত হয়ে এক কয়েদি পানি খেতে চাইলে তাকে খাবার পানি না দিয়ে নদী থেকে লবণাক্ত অপরিষ্কার পানি খাওয়ানো হয়। অন্য আরেকটি ঘটনা হলো, বুনো শূকরের আক্রমণে এক কয়েদির পায়ের দুধারের মাংস বেরিয়ে যায় এবং রক্ত আর থামে না। অন্য আরেকটি ঘটনা হলো, একজন কয়েদিকে বাঘে ধরে নিয়ে যায়। এই সমস্ত অমানবিক ঘটনা ঘটেছিল। গল্পে কোন চরিত্র আছে? গল্পের চরিত্রগুলো হচ্ছে হেনরি, মোরেল, তারপরে ঠিকাদার, মোহন খা এবং কয়েদি শ্রমিক। চরিত্রের মুখের সংলাপগুলো প্রমিত ভাষা রীতিতে লেখা হয়েছিল। তারপর চরিত্রের মুখের ভাষাগুলো কোন রীতিতে লেখা হয়েছিল, এখানে এটার ভিতর চলে গেছে, এখান থেকে শুরু হবে। চরিত্রের মুখের সংলাপগুলো প্রমিত ভাষায় লেখা ছিল, ঠিক আছে? চরিত্রের মুখের সংলাপগুলো প্রমিত, এটা এখানে এটুক বাদ যাবে, ঠিক আছে? এই যে এখান থেকে একটু, ওকে। তো এইভাবে আমরা এটা পূরণ করলাম। পরে দেখো এখানে বলা হচ্ছে যে 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে প্রশ্নগুলো আছে, এটা কিন্তু 5 মার্কে তোমাদের রচনামূলক প্রশ্ন আসবে, এই ধরনের প্রশ্ন। যেমন অলিখিত উপাখ্যান গল্পটি কোন সময়ের ও কোন প্রেক্ষাপটে রচিত? কোন সময়ের এবং কোন প্রেক্ষাপটে? দেখো আমরা এটার উত্তরে চলে যাই। এটা কিন্তু তোমাদের 5 নম্বর প্রশ্নে বা মানে রচনামূলক প্রশ্নে আসতে পারে। অলিখিত উপাখ্যান গল্পে আমাদের ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকাল প্রেক্ষাপটে লেখা। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক
শাসনের বিস্তার ঘটতে থাকে। একসময় তারা এ দেশের সব ক্ষমতার কেন্দ্রে উপনীত হয়, ফলে তারা এ দেশের মানুষকে নিজেদের মতো করে ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে থাকে। এ দেশ থেকে উৎপাদিত বিভিন্ন ফসল এবং সম্পদ নিয়ে তাদের নিজেদের দেশ সমৃদ্ধ করতে থাকে তারা। আর যারাই তাদের বিরোধিতা করে তাদেরকে বন্দী করে কয়েদি হিসেবে অমানবিক কাজে নিযুক্ত করে এবং তাদের উপর নির্মম নির্যাতন চালায়। অলিখিত উপাখ্যান গল্পে ঔপনিবেশিক শাসনের নির্মমতা লক্ষ্য করা যায়। এই গল্পে ব্রিটিশ প্রতিনিধি হেনরি মোরেল তার সহযোগীদের নিয়ে সুন্দরবনের গাছ কেটে সেখানে বসতি গড়তে চায়। শ্রমিক হিসেবে সেখানে ব্যবহার করে এ দেশের সাধারণ মানুষকে হেনরি তাদের পায়ে লোহার শিকল বেঁধে গাছ কাটতে বাধ্য করে, তাদেরকে হিংস্র জন্তু জানোয়ারের মুখে ঠেলে দেয়, শ্রমিকদের উপরে নির্মম অত্যাচার ও নিপীড়ন চালায়। এভাবে এখানে উপমহাদেশের ব্রিটিশ শাসনের প্রেক্ষাপট ও সময়কাল প্রতিফলিত হয়। তারপরে 2 নম্বর যে প্রশ্নটা, গল্পে উপনিবেশবাদী কারা, তারা কিভাবে স্থানীয় মানুষের উপর অত্যাচার করত। এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা হতে পারে। গল্পে উপনিবেশবাদী হলো হেনরি মোরেল, কালু বাউআলি, ঠিকাদার মোহন খা। তারা বিভিন্নভাবে স্থানীয় মানুষদের উপরে অত্যাচার করেছে। সুন্দরবনের গহীন জঙ্গলে বসতি স্থাপনের জন্য হেনরি তার সহযোগী মোহন খা এবং ঠিকাদারকে নিয়ে স্থানীয় মানুষদের পায়ে লোহার শিকল লাগিয়ে জঙ্গলে গাছ কাটতে বাধ্য করেছে। শিকলবন্দি এই স্থানীয় মানুষকে পর্যাপ্ত খাবার এবং পানি দেয়নি, তৃষ্ণায় ছটফট করতে থাকে। একজন কয়েদিকে পানি চাওয়ার অপরাধে জোর জবরদস্তি করে তাকে নদীর লবণাক্ত ও ঘোলা পানি খাওয়াইয়েছে। কয়েদিরা গহীন বনে গাছ কাটার সময় বনের হিংস্র জন্তুরা তাদের উপর আক্রমণ চালায়। হেনরি তবুও তাদের পায়ের শিকল খুলে দেয়নি, কারণ সে মনে করে কয়েদিদের শিকল খুলে দিলে তারা এখান থেকে পালিয়ে যাবে। তার এই অমানবিক অত্যাচারের ফলে বা আচরণের ফলে অনেক কয়েদিকে জীবন দিতে হয়েছে বনের হিংস্র জন্তুর আক্রমণে। কাউকে বাঘে খেয়েছে, কাউকে সাপে কেটেছে, কাউকে কুমিরে নিয়ে নিয়েছে, কাউকে বন্য শূকর আঘাত করে পায়ের মাংস খসিয়েছে। এভাবে উপনিবেশবাদী হেনরি, মোহন খা, তারপরে কালু, কাওয়ালি এবং ঠিকাদার স্থানীয় মানুষের উপরে অত্যাচার করেছে। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, বড় বড় গাছ কুড়ালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনোসরের মতো আর্তনাদ করে লুটিয়ে পড়েছে। এটা আমাদের আলোচনা করতে হবে এটা সুন্দর করে। বড় বড় গাছ কুড়ালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনোসরের মতো আর্তনাদ করে লুটিয়ে পড়েছে কথাটির মাধ্যমে লেখক গল্পে নির্বিচারে গাছ কেটে বন নিঃশেষ করার ব্যাপারটিকে বুঝিয়েছেন। বনের গহীন জঙ্গলে একটা বড় অংশের গাছ কেটে সেখানে হেনরি বসতি স্থাপন করতে, অ্যাডভেঞ্চার এবং খেলাধুলার জায়গা করতে চায়। সেজন্য স্থানীয় এলাকার 50 জন কয়েদিকে এনে তাদের প্রত্যেকের হাতে কুড়াল ধরিয়ে দিয়েছে সেখানকার সব গাছ কেটে ফেলার জন্য। কয়েদিদের কাজ দেখাশোনার জন্য কাজ করছে ঠিকাদার কালু, বাওয়ালি এবং মোহন খা। তাদের সার্বক্ষণিক তদারকিতে কয়েদিরা অবিশ্রান্ত ভাবে বনের গাছ কেটে যায়। সারা বন কুড়ালের শব্দে মুখরিত হয়। বন যেন উজাড় হয়ে যাওয়ার মতো অবস্থায় উপক্রম হয়। এই জায়গায় এভাবে একসময় গড়ে উঠবে সভ্যতা, মানুষের বসতি। বৃক্ষ নিধনের এই নির্মমতা এবং শ্রমিকদের প্রতি অমানবিক আচরণের বিষয়টিকেই প্রশ্নোক্ত কথাটির মাধ্যমে বুঝিয়েছেন তিনি। তারপরে 4 নম্বর, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য কি করা উচিত এবং কি করা উচিত নয়, এটা লিখতে হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় রয়েছে, সেগুলো নিচে আলোচনা করা হলো। পৃথিবীতে সুস্থ এবং সুন্দরভাবে বসবাস করার জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। কেননা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা না হলে সমগ্র জীবজগৎ বড় ধরনের হুমকিতে পড়ে যাবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমাদেরকে পরিবেশের প্রতি অধিক যত্নশীল হতে হবে। এর অংশ হিসেবে বেশি বেশি গাছ রোপণ করতে হবে। একটি দেশের মোট আয়তনে শতকরা 25 ভাগ বনভূমির প্রয়োজন।
সে বিষয়টি মাথায় রেখে অধিক পরিমাণে গাছপালা লাগাতে হবে। আবার জীববৈচিত্র্য হুমকির মুখে যেতে না পারে সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি কলকারখানা তৈরি করার ক্ষেত্রে পরিবেশের রক্ষার বিষয়টি বিবেচনা নিতে হবে। আর গাছ কাটার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে বা সতর্ক থাকতে হবে। নির্বিচারে কখনোই গাছ কাটা যাবে না। তো আমরা দেখো এখানে যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেগুলোর অ্যান্সার আমরা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের পরের গল্পটি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের এই ইউটিউব চ্যানেলেই তোমাদের জন্য ফ্রি লাইভ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তোমরা যদি চাও আমাদের লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারো। এবং তোমাদের বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন হবে তার নমুনা প্রশ্ন আমরা এখানে আপলোড দিব ইনশাআল্লাহ। তোমরা যদি প্রশ্নগুলো পেতে চাও এবং উত্তরগুলো পেতে চাও তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।